আজকের গল্প ঘূর্ণাবর্ত লিখেছেন মন ফকিরা। হ্যালো হ্যালো হ্যালো, কে? আমি? তুই তুই কোথায় পেলি আমার নাম্বার? পেয়েছি, জোগাড় করেছি। এখনো কিছু কমন বন্ধুদের সাথে যোগাযোগ আছে। হুম, কিছু বলছিস না যে? ডিস্টার্ব করলাম? না, বল। ফোন করেছিস কেন? এমনি, কোনো কারণ নেই। বহুদিন হয়ে গেল তোর সাথে কথা বলি না। ভীষণ ইচ্ছে করছিল তোর গলাটা শুনতে। বুঝলাম। তা হয়ে গেছে তো সোনা, এবার তাহলে ছাড়ি? এই, না না, ছাড়িস না প্লিজ। কথা আছে একটু। নীরবতা ও প্রান্তে। আছিস? কিরে? আছি, বল। কেমন আছিস? এটা জানার জন্য পয়সা খরচ করে ফোন করলি? না না, তা নয়। তবে আসলে একটু দরকার ছিল। বুঝেই ছিলাম, ওটা ছাড়া আর কি বা কারণ হতে পারে। তা কত দিতে হবে? চেক দেব নাকি ক্যাশ? এমা, ছি ছি, আমি টাকার কথা বলেছি নাকি? আসলে তোর সাথে একটু দেখা করব ভাবছিলাম। না, তা বলিসনি, তবে তোর তো অভ্যেস আছে, তাই ভাবলাম। যাকগে, তা কেন দেখা করতে চাস বল? বিশেষ কিছু না, একদিন মিট করবি? সামনাসামনি বলবো। মিট করতেই পারবো, কথা দিতে পারছি না। তুই এক কাজ কর, শনিবার বিকেলের দিকটায় ফোন করিস, তখন কথা বলে নেব। আপাতত ছাড়ছি, আমায় বেরোতে হবে এবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফোনটা কেটে দিয়ে স্মিতা বিছানার ওপরেই বসে রইল খানিকক্ষণ ঝুম মেরে। সকাল 7টার আলগা রোদ ওর বিছানা জুড়ে আদুরে বেড়ালের মতো লুটোপুটি খাচ্ছে। সাধারণত অন্যান্য দিন এই সময় স্মিতার মনটা বেশ খুশি খুশি থাকে। টুকিটাকি ঘর সংসারের কাজ করতে করতেই চলতে থাকে তিতলিকে ঘুম থেকে ডাকা। আজ যেন বিছানা ছেড়ে নামতেই ইচ্ছে করছে না। আর্যর ফোনটা এতটাই অকস্মাৎ যে এখনও কেমন একটা ঘোরের মধ্যে রয়েছে ও। আচ্ছা, আর্যর সাথে কি একটু রুডলি কথা বলে ফেললো? ওরমভাবে না বললেও হতো। আর্যর গলাটা কেমন যেন ঘরে শোনালো। ওর কি শরীর টরীর খারাপ নাকি? 25 বছর আগেকার সেই হুল্লোড়বাজ ছেলেটাকে আজ বড্ড বুড়োদের মতো শোনালো। এখনো কি ওরম ছিপছিপে আছে, নাকি বয়সের ভারে মেদ জমেছে? হুড়মুড় করে এক ঝাঁক স্মৃতি এসে ভিড় করল স্মিতার মনের মধ্যে। সুবীর স্যারের অঙ্ক কোচিংয়ের পাশের অন্ধকার গলিটা মনে পড়ে গেল। দুটো ছেলে মেয়ে হাত ধরে মুখোমুখি দাঁড়িয়ে। মেয়েটা চাপা গলায় ছেলেটাকে বলছে, তুই সবসময় এত বক বক করিস কেন রে ব্যাচে? সারাক্ষণ আজ উল্টো দিকে বসে জ্বালিয়ে গেলি। তোর জন্য মন দিয়ে আজ ম্যাট্রিক্সটা বোঝা হলো না। পচা ছেলে। কি করব? ছেলেটার নাক মুখ কুচকে বলে উঠল, তোকে না কতবার বারণ করেছি কালো টিপ পরবি না। কালো টিপে তোকে মারকাটারি লাগে। এক ঘুষি মারবো, ফাজলামি হচ্ছে? কালো টিপের সাথে বকবকের কি সম্পর্ক? আহা, বুঝছিস না কেন? দেখ, তুই আজ কালো টিপ পরেছিস। তোকে যতবার দেখেছিলাম ততবারই আমার তখনই ছুটে গিয়ে কিস করতে ইচ্ছে করছিল। তাই তোর দিক থেকে মন ঘোরাতে সবাইকে জ্বালাচ্ছিলাম। কিছু বলতে গিয়েও মেয়েটা ফিক করে হেসে ফেলল। এই পাগলটাকে ভালোবাসে ভেবেই ভীষণ ভালো লাগছিল। টুই 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 মোবাইলের অ্যালার্মের আওয়াজে স্মিতা ধর্মড়িয়ে উঠল। এহে, 7:45 বাজে, এতক্ষণে ওর ব্রাশ করা হয়ে যায় না। আর আর্যকে নিয়ে ভেবে নিজের মাথা ভার করবে না। 25 বছর আগেই যাকে জীবন থেকে ছেটে ফেলেছে তাকে নিয়ে ভেবে সময় নষ্ট করাটা 50 ছুঁই ছুঁই স্মিতার ইমেজের সাথে খাপ খায় না। প্রবালের সাথে বিয়ে ভেঙে যাওয়ার পরের কয়েকটা বছরে ও নিজেকে আমূল বদলে ফেলেছে। বাবার বিজনেসের দেখভাল করা, এক হাতে তিতলিকে বড় করা, নিজস্ব বুটিক, সব মিলিয়ে আজকেও স্মিতা থেকে স্মিতা ম্যাডাম সবার কাছে। তাকে এসব ফালতু সেন্টিমেন্ট নিয়ে ফ্যান্টাসাইজ করা মানায় না। এসব ভাবতে ভাবতে বিছানা ছাড়লো। ফ্রেশ হয়ে বিছানা পাট করে ফ্রিজ থেকে পাস্তার প্যাকেটটা বের করে গুটি গুটি পায়ে এগোলো মেয়ের ঘরের দিকে। এবার তিতলিকে না ডাকলে মেয়েটার দেরি হয়ে যাবে কলেজে। এমনিতেই যা ঘুম কাতুরে মেয়ে, ঠেলা না মারলে উঠবে না, আর উঠেই শুরু হবে মাম্মামের ওপর হম্বিতম্বি। ঘরে ঢুকেই দেখে যা ভেবেছিল ঠিক তাই। এত বড় হয়ে গেছে তাও মেয়েটা ঠিক করে শুতে শিখল না। যথারীতি নাইটিটা হাঁটুর অনেকটা ওপরে উঠে গেছে। নাইটিটা নামিয়ে দিয়ে শুরু হলো রোজকার যুদ্ধ। তিতলি, এবার উঠে পড়, দেরি হয়ে গেছে বাবু, বেরোবি তো? মুখ আর ধাক্কা দুই চলতে লাগলো। 4বারের বার ডাকার পর মেয়ে জেগেছে। একটা আড়মোড়া ভেঙে নিয়ে বিছানায় সোজা হয়ে বসে তিতলি মাকে দেখতে লাগলো। এই বয়সে ওর মাম্মামকে কত সুন্দর দেখতে। কিরে, বসে রইলি কেন? যা মুখ ধুয়ে নে।
এরপর তো আমার ওপর চিল্লাবি, এটা পাচ্ছি না, ওটা কই গেল, তাড়াতাড়ি যা। আজ কলেজ যাব না, তুমি আজ বেরোবে না। ও মাম্মাম চলো না আজ একটা মুভি দেখি গিয়ে। তুত, তাই বললে হয়? আর তাছাড়া কলেজ কামাই করতে হবে না এখন তোমায়, আর আমাকেও বিকেলে একবার ওই ফ্ল্যাটে যেতে হবে দাদু দিম্মাকে দেখতে। সো আর কথা না বলে সোজা বেসিনের সামনে চলে যাও, আমি ব্রেকফাস্ট রেডি করছি। বলতে বলতে অভ্যস্ত হাতে মেয়ের বিছানা গুছিয়ে দিতে লাগলো স্মিতা। ধুত, কেউ আমায় ভালোবাসে না। তিতলি গজগজ করতে করতে বিছানা ছেড়ে নেমে বেরিয়ে গেল। মেয়ের চলে যাওয়াটুকু দেখতে দেখতে স্মিতা নিজের মনেই হেসে ফেলে। না, এবার একটা দিন সব কাজ সরিয়ে রেখে মেয়েটাকে নিয়ে সারাদিন ঘুরবে। ওরও তো মাম্মামকে কাছে পেতে ভালো লাগে। ব্যস্ততার দোহাই দিয়ে মেয়েটাকে নেগলেক্ট করা উচিত নয়। চাই কি সেরকম হলে কয়েকটা দিনের জন্য মা মেয়েতে মিলে কাছে পিঠেই কোথাও থেকে ঘুরে আসা যায়। মেয়ে ফ্রেশ হয়ে এলে মা মেয়েতে বসলো চা খেতে। তিতলির দিকে কাপটা এগিয়ে দিয়ে স্মিতা বলল, আজ কলেজ থেকে সোজা বাড়ি চলে আসিস, কোথাও যাস না, আমার ফিরতে দেরি হবে। রান্নার মেয়েটা এসে কাউকে না পেলে ফিরে যাবে, এমনিতেই যা কামাই করে। দায়সারাভাবে কথাটা ছুড়ে দিয়ে তিতলি নিজের ঘরের দিকে এগোলো। আপাতত ব্যাগ গুছিয়ে জামা কাপড় রেডি করে ওকে স্নানে ঢুকতে হবে। আজ ঠিক করেছে একটু আগে বেরোবে ফ্ল্যাট থেকে। ঈশানের জন্মদিন সামনের উইকে, ওর গিফটটা আজই কিনে রাখবে। ঈশানের কথা মনে পড়লেই তিতলি ভেতরে ভেতরে কেমন ছটফট করতে থাকে। ছেলেটা একদম বলদা, কিচ্ছু বোঝে না। এই যে তিতলি রোজ হালকা সাজুগুজু করে কলেজে যায়, সেটা কার জন্য? নিজের টিফিন শেয়ার করে রোজ, কেন? দিনের মধ্যে হাজারটা মেসেজ, এসব কেন করে তিতলি? ঈশান কিচ্ছু বোঝে না। ওরও মুদাস চোখ, নরম ঘাসের মতো দাড়ির ফাঁকে জেগে থাকা বাচ্চাদের মতো মুখটা দেখলেই তিতলির ইচ্ছে করে ছেলেটাকে নিজের বুকের মধ্যে আঁকড়ে ধরতে। পাতলা চেপে রাখা ঠোঁট দুটোকে নিজের ঠোঁটের সাথে মিশিয়ে দিতে চায়। ভাবতে ভাবতে তিতলির ভেতরের ছটফটানিটা তীব্র হতে লাগলো। কিরে, ওভাবে বসে আছিস কেন চুপচাপ? শরীর খারাপ লাগছে? আচমকা মায়ের ডাকে হুঁশ ফেরে। চায়ের কাপ নিতে এসেছে। না না, কিছু হয়নি, এই তো এবার উঠবো। যা তাড়াতাড়ি, নয়তো আমার আবার দেরি হয়ে যাবে। যা, আমি টিফিন ভরে দেব ব্যাগে। তিতলি বেরিয়ে যায় আস্তে আস্তে ঘর ছেড়ে। শুয়ারের বাচ্চা শালা, তোকে আজ মেরেই ফেলবো। এই নিয়ে 1 মাসে 3 বার গ্লাস ভাঙলি। মাগনা পেয়েছিস হারামজাদা? গ্লাস কি তোর বাপ কিনে দেয়? চিৎকারটা শুনে রথিনের চমক ভাঙে। তড়িঘড়ি চায়ের গ্লাসটা বেঞ্চের উপর নামিয়ে উঠে দাঁড়ায়। কি হচ্ছে কি? বাচ্চাটাকে মারছেন কেন? মারবো না? হারামির বাচ্চা, আজ আবার একটা গ্লাস ভেঙেছে। আহ, বাজে কথা বলছেন কেন? বাচ্চা ছেলে হাত ফসকে পড়ে গেছে, তাই বলে চড় মারবেন? আপনার আর কি, গ্লাস তো আমাকেই কিনতে হবে। চায়ের দোকান চালিয়ে কটা টাকাই বা ঘরে আসে? ওদিকে মাস শেষ হওয়ার আগেই এর বাপ এসে হাত পেতে দাঁড়াবে মাইনে নিতে। ঠিক আছে, আপনি আমার থেকে নিয়ে নিন গ্লাসের দামটা। বাচ্চাটাকে যেন আর মারতে না দেখি। ছাড়ুন, আপনাকে দিতে হবে না। আজ না হয় আপনি দাম দেবেন, কাল আবার ভাঙবে, তখন কে দেবে? রোজ তো আর আসবেন না আপনি এদিকে। তবু আপনি রাখুন, বলেই দোকানদারের হাতে একটা 50 টাকার নোট গুজে দেয় রথিন। তারপর বাচ্চাটার দিকে একবার তাকিয়েই বড় বড় পা ফেলে চলে আসে বাস রাস্তায়। আরও মিনিট 10 হাঁটলে মেসে পৌঁছাবে। প্রতিদিন সকালে উঠে হাঁটতে যাওয়া ওর অভ্যেস। যাওয়ার পথে দুজনের জন্য আজ বাইরে থেকেই পরোটা কিনে নেবে ভেবেছিল, সেটা আর হবে না। যাকগে, গিয়ে ঈশানের সাথে হাতে হাত মিলিয়ে কিছু রেঁধে নিলেই হবে। রাতের ভাবনা রাতে ভাববে। মাথাটা পুরো গরম হয়ে আছে চায়ের দোকানের ঘটনাটায়। একটা চামড়ার বেল্ট লক লক করছে। ক্রমাগত সপাং সপাং আওয়াজটা কান থেকে মাথা হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ছে রথিনের। মারের চোটে সস্তার শাখাপলাগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আকণ্ঠ মদ গিলে আসা লোকটাকে ভয়ঙ্কর বললেও কম বলা হয়। নিথর নারী শরীরটা পড়ে রয়েছে মেঝেতে। পরনের কাপড় আলু থালু। নড়বড়ে চৌকিটার ওপর দুটো বাচ্চা ছেলে মেয়ে ভয়ে সিটিয়ে আছে, জড়িয়ে রেখেছে একে অন্যকে। দিদিটার বয়স 10.5 আর ভাইটা সবে মাত্র 4। ধীরে ধীরে বেল্ট হাতে লোকটা এগিয়ে আসে ওদের দিকে। ভয়ের চোটে বাচ্চাটা দিদির কোলে মুখ গুজে দিয়েছে প্রায়। হঠাৎ হাতে হ্যাচকা টান, শুনশান ফাঁকা রাস্তায় পড়েই দে ছুট।
উফ, আর ভাবতে পারছে না রথিন। একটা অব্যক্ত রাগ গিলে নিচ্ছে ওকে। হাত দুটো মুঠো করে খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। না, আর ভাববে না। মেসে ফিরতে হবে এবার। তাড়াতাড়ি পা চালায়ও। মেসে এসে দেখে ঈশান ততক্ষণে উঠে গেছে ঘুম থেকে। চা বানিয়ে নিয়ে বসেছে বিছানায়। কখন উঠলি? মিনিট 15 হবে। শোন না, একবার ক্লাসে গিয়ে তোর প্র্যাকটিক্যাল খাতাটা দিস তো। লাস্ট ইকুয়েশনটা মিলছে না। সে না হয় দেব, কিন্তু আরেকজনের কি তা সহ্য হবে? সে তো আমাকে তোর সতীন ভাবে। কথাটা ছুড়ে দিয়ে রথিন চোখ মেরে ফ্যাচ ফ্যাচ করে হাসতে লাগলো। ঈশান একবার তাকালো ওর দিকে, তারপর নিজেও হেসে ফেলে। গুরু হাসি তো ফাঁসি। তার মানে তুমিও ম্যাডামের প্রেমে পড়েছো, তাই তো? শুরু হলো তো তোর বাজে বকা। ওসব প্রেম ফেম কিচ্ছু না। হ্যাঁ রে শালা, তুই কিচ্ছু বুঝিস না। ওরম এড়িয়ে যাস কেন তিতলিকে দেখলেই? কি হয় মেয়েটার সাথে কথা বললে? কি হয় জানিস না? তোর আমার ব্যাকগ্রাউন্ডটা ভুলে গেলি এত তাড়াতাড়ি? বেসিক্যালি আমাদের কোনো পরিচয় নেই, সেটা বুঝিস না? লোকের সামনে নিজেদের বাপ মার নাম বলতে পারবি কোনো দিন? শোন, আমাদের ভাগ্য ভালো, তাই গুন্ডা বদমাশ না হয়ে আজ পড়াশোনা করছি। যে লোকটা আমাদের ওপর ভরসা করে আমাদের কষ্ট করে বড় করছে, তার কষ্টের মর্যাদা দিতে চাই। জীবনে যতদিন না নিজের পায়ে দাঁড়াচ্ছি, এই ভাবনাগুলোকে প্রশ্রয় দিতে চাই না। যা স্নানে যা, নয়তো বেরোতে দেরি হবে। দেখ প্লিজ, এই বালের কথাগুলো বলিস না। পরিচয় নেই মানে? আমরা নিজেরা নিজেদের পরিচয় তৈরি করছি, সেটাই যথেষ্ট নয় কি? আর যাদের কোনো অস্তিত্বই ছিল না আমাদের জীবনে, তাদের নিয়ে ভেবে নিজেদের খুশি স্বাদ আহ্লাদগুলো বিসর্জন দিবি কেন রে? আমরাও তো মানুষ, ছোট লোক তো নই। যে বাবা নিজের ছেলে মেয়েকে পালিয়ে যেতে বাধ্য করে, তাকে নিয়ে ভাবতে বলছিস? ওরম বাবা থাকার থেকে না থাকা ভালো। আর তোর তো এই কথাটা আমার থেকেও বেটার বোঝা উচিত। তুই তো শালা বাপের নামের জায়গায় হয় ব্ল্যাঙ্ক রাখবি, নয়তো গান্ধী বুড়োর নাম লিখবি। নিজের মা বাপের থোবরা তো দূর, নামটুকুও জানিস না। ছাড়, বাদ দে, তুই বুঝবি না। শোন, একটা স্পষ্ট কথা বলি, তিতলি মানে রঞ্জনা। যে তোকে ভালোবাসে সেটা তুই নিজেও বুঝিস। আমার সামনে যত ইচ্ছা নাটক মারা, কিছু যায় আসে না, কিন্তু নিজের সাথে নিজে চিটিং করিস না। ভালোবাসাটা সবার ভাগ্যে থাকে না রে। যারা পায় তারা বোধ হয় পৃথিবীর সুখীতম মানুষ। এভাবে কারোর ভালোবাসা নিয়ে খেলিস না। ভালো না লাগলে মেয়েটাকে ডেকে স্পষ্ট ভাষায় সেটা জানিয়ে দে। তুই ওর সাথে কথাও বলবি, ওর থেকে হেল্পও নিবি। এদিকে ওর ফিলিংসগুলোকে দেখেও না দেখার ভান করবি, এটা ঠিক নয়। শুধু এটুকু বলবো, যেটা করছিস ভুল করছিস। আর হ্যাঁ, রঞ্জাকে এই 1.5 বছরে যতটুকু চিনেছি, তাতে এটুকু বলতে পারি যে কোনো ছেলে ওকে পেলে বর্তে যাবে, কিন্তু ও শুধুমাত্র তোকেই ভালোবাসে। ভালোবাসার মর্যাদাটা দিতে শেখ। জানবি, এই একটা জিনিস একবার হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না। আজ না বুঝলেও একদিন হয়তো ঠিকই বুঝবি যে কি ভুল করছিস, কিন্তু সেদিন আর ভুলটা শোধরানোর সময় পাবি না। দেখিস, সাকসেসের পিছনে ছুটতে গিয়ে এমন কাউকে হারিয়ে ফেলিস না যে থাকলে তোর জীবনটাও সুন্দর হতে পারে। জানি কথাগুলোর গুরুত্ব নেই তোর কাছে, তবু বললাম। খিস্তিগুলোর জন্য সরি। তোর তো আবার ওসব ঠিক পোষায় না। আর আমার আবার মুখটা একটু বেশি নোংরা, জানিসই তো। স্নানে গেলাম। জামা প্যান্ট ছেড়ে গামছাটা কোমরে জড়িয়ে বাথরুমে ঢুকে যায় রথিন। বিছানার ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা প্র্যাকটিক্যাল পেজগুলোর মাঝে ঈশান বসে থাকে মাথা নিচু করে। মনের ভেতর অসংখ্য কথা বুড়বুড়ি কাটছে। ওদের ঘরটা একটা গলির ভেতর 3 তলা বাড়িতে। বাড়িওয়ালা নিচের তলায় থাকে, আর ওপরের 2টো তলা ভাড়া দিয়ে রেখেছে। দোতলারই একটা অপেক্ষাকৃত ছোট ঘরে ও আর রথিন একসাথে ভাড়ায় থাকে। এটাই ওদের মেস, এটাই ওদের বাড়ি। নিজেদের ছোট্ট এক টুকরো ছাদ, নিচের কমন কলতলা থেকে ভাড়াটে মহিলাদের চিৎকার চেঁচামেচি ভেসে আসছে। কাছেই কোনো একটা বাড়িতে একটা বাচ্চা কাঁদছে তারস্বরে। হঠাৎ ঘরের ভেতরটা কেমন গুমোট লাগতে শুরু করে ঈশানের। রথিনের কথাগুলো তখনও যেন ঘরটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। চোখের সামনে ভেসে ওঠে একজোড়া টানা টানা কাজল পড়া চোখ। তুলোট কাগজের মতো আঙুলগুলো যেন ছুঁয়ে যায় ওকে। নিজেকে ভীষণ অসহায় লাগছে এই মুহূর্তে। রথিনকে ডেকে বলতে ইচ্ছে করছে, হ্যাঁ, আমিও ভালোবাসি তিতলিকে। ঈশান বোঝে ওর আর তিতলির সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বতেই আটকে নেই, তবু নিজের সামাজিক অবস্থানের কথা ভেবেই পিছিয়ে আসে বারবার। নিজের ভেতরে জেগে থাকা আর একটা ঈশানের সাথে দ্বন্দ্বের সময় বারবার আত্মসমর্পণ করেও আরও বেশি করে ডুবে যায় পড়াশোনার মধ্যে।
নিজের পায়ে দাঁড়াতে হবে ওকে, কিছু একটা করে দেখাতে হবে আগে। তখনও যদি তিতলি অপেক্ষা করে ওর জন্য, সেদিন বলবে ভালোবাসি তোকে, শুধুমাত্র তোকেই ভালোবাসি। ঈশানের ব্যাগের ভেতর একটা বার্থডে কার্ড রাখা আছে। তিতলিকে ওর জন্মদিনে দেবে ঠিক করেছিল, সাহস করে আর দেওয়া হয়ে ওঠেনি। নিজের হাতে কার্ডটার মধ্যে হিজিবিজি কিছু কথা লিখে রেখেছিল তিতলির জন্য। সব শুদ্ধ সেই কার্ডটা এখন ওর ভালোবাসার সাক্ষী হয়ে পড়ে আছে ব্যাগের মধ্যেই। কার্ডটা আস্তে আস্তে বার করে ঈশান ব্যাগ থেকে, একবার আলতো করে হাত বুলিয়ে নেয় ওটার গায়ে। সময়ের সাথে সাথে হালকা ফ্যাকাশে হয়ে এসেছে রংটা, কালি রংটাও কেমন বদলে গেছে যেন। আচ্ছা, তিতলির ভালোবাসাও কি একদিন এরকমই ফিকে হয়ে যাবে? ঈশানকে দেখলেও আর তিতলির মধ্যে ভালোবাসাটা বেঁচে থাকবে না? এরম হবে না তো? সময়ের সাথে সাথে ওদের সম্পর্কটাও ফ্যাকাশে হয়ে যাবে না তো? বদলে যাবে না তো? না, আর ভাবতে পারছে না ঈশান। তিতলি ওর জীবনে থাকবে না ভাবলেই একটা শূন্যতা গ্রাস করে ওকে। নিজেকে ভীষণ একা ভাবতে শুরু করে, দমচাপা কষ্ট টের পায়ও। তাড়াতাড়ি উঠে ঘরে দরজাটা খুলে দেয়। আমার হয়ে গেছে, এবার যা তুই, তাড়াতাড়ি করিস, দেরি হয়ে যাবে। রথিন বেরিয়ে এসেছে, মাথা মুছতে মুছতে ওর দিকে তাকিয়ে কথাগুলো ছুঁড়ে দেয়। হ্যাঁ যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না। তুই কি এখন আর খাবি কিছু? আমার খিদে নেই। না, একেবারে দুপুরে খেয়ে নেব। বলতে বলতেই দ্রুত হাতে পেপারগুলো গুছিয়ে নেয় ঈশান। তাড়াতাড়ি ব্যাগে ভরে ব্যাগ গুছিয়ে নিয়ে স্নানে ঢোকে। খেয়াল করতে ভুলে যায় চেনটা ঠিকমতো আটকানো হয়নি। ভেতর থেকে একটা লাল ফ্যাকাশে খাম উকি দিচ্ছে ঈশানের ভালোবাসা বুকে নিয়ে। অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে স্মিতা। মাসকাবাড়ির বাজারটা করে ফেলতে হবে আজ। তাছাড়াও নিজের কিছু টুকিটাকি জিনিস কেনার আছে। মেয়ের কন্ডিশনারটাও নিয়ে যেতে হবে, হুকুম এসেছে। মেয়ের কথা মনে পড়তেই একটা চোরা ভাবনা উকি দেয় আবার। সেদিন মেয়ের ব্যাগে একটা গিফটের প্যাকেট দেখেছে, ঈশানের নাম লেখা তাতে। তিতলি কি তবে প্রেমে পড়েছে? স্মিতা ভালো করেই জানে তিতলি আস্তে আস্তে বড় হচ্ছে, নিজস্ব মতামত চাহিদা তৈরি হচ্ছে ওরও। মেয়েকে এভাবে বেশি দিন নিজের কাছে আগলে রাখতে পারবে না। তিতলির জীবনেও কেউ আসবে হয়তো, যার জন্য একদিনও ওর মাম্মামকে ছেড়ে চলে যাবে, নিজের সংসার তৈরি হবে ওর। কিন্তু তাও এই প্রেম ভালোবাসা এগুলোর কথা ভাবলেই স্মিতার মুখটা কেমন তেতো হয়ে যায়। জীবনে নিজে দুবার ঠকেছে, মেয়েও এরমভাবে সাফার করুক ও সেটা মানতে পারবে না। নিজেকে দিয়ে স্মিতা বুঝেছে একা একটা মেয়ের লড়াইটা যত কঠিন, তার থেকেও বেশি কঠিন একটা ডিভোর্সি মেয়ের। আশপাশের পরিচিত চোখগুলো তখন বদলে যায়। আপাত নিরীহ মুখগুলো ঠাড়ে ঠোরে বুঝিয়ে দেয়, চাইলে আমার সাথে শুতে পারো। তাড়াতাড়ি পা চালিয়ে পার্কিং লটে চলে আসে, গাড়িটা বের করে ভিড় কেটে এগিয়ে যায়। আজ সকালে আর্য আবার ফোন করেছিল, দেখা করতে পারবে কিনা জানতে চাইছিল, কী সব নাকি কথা বলার আছে। স্মিতা বেশি পাত্তা দেয়নি, এমনি তখন কাজের চাপ। তাই এত বছর পরে হঠাৎ আর্যর উদয় হওয়াটা ওর ঠিক ভালো ঠেকছিল না। আর তাছাড়াও লাস্ট উইকে বাবা মার সাথে দেখা করতে গিয়ে এক প্রস্থ ঝামেলা করে এসেছে। এখনও মা কিছুতেই স্মিতার একা থাকাটা মেনে নিতে পারে না। ও বাড়িতে গেলেই ঘ্যান ঘ্যান করবে। প্রবালের সাথে মানিয়ে নিলেই পারতিস, তখনও তো বয়সও ছিল, আরেকবার না হয় বিয়ে করতিস। এভাবে মেয়েকে নিয়ে একা থাকা যায়? কাহাতক সহ্য হয় এক কথা। স্মিতা কিছুতেই বুঝতে পারে না মা কি এখনও ওকে বাচ্চা মেয়ে ভাবে। ও নিজে একজন কলেজে পড়া মেয়ের মা, আর এতগুলো বছর তো স্মিতা একা হাতেই সামলালো সব দিক। তাও কেন মা ওর এই একা থাকাটা মেনে নিতে পারে না? নাকি ও মেয়ে বলে ওর একা থাকাটা জাস্টিফাইড নয়? বাবা আগের চেয়ে এখন অনেক চুপচাপ হয়ে গেছে। প্রবালের ঘটনাটার পর বাবা একটা শক পেয়েছিল। নিজে সারা জীবন যে লোকটা মানুষ চড়িয়ে খেয়েছে সে এভাবে মানুষ চিনতে ভুল করলো, এটা বাবা ঠিক মেনে নিতে পারেনি। এখন আর বাবা ব্যবসার ব্যাপারে মাথাও ঘামায় না, পুরোটাই স্মিতার ওপর ছেড়ে দিয়ে বাড়িতেই থাকে সারাদিন। সেদিনও স্মিতার মায়ের মধ্যে ঝামেলা চলাকালীন একটাও কথা বলেনি, উঠে পাশের ঘরে চলে গেছিল। শুধু বেরোবার সময় স্মিতাকে ডেকে মাথায় হাত রেখে বলেছিল ভালো থাকিস। 7-5 ভাবতে ভাবতেই চলে আসে শপিং মলের সামনে। সিকিউরিটির ছেলেটা হাত দেখিয়ে একটু ওয়েট করতে বলে। উল্টো দিক
থেকে একটা গাড়ি বেরিয়ে আসছে। এই শপিং মলগুলোকে দেখলেই স্মিতার ছোটবেলায় সাজানো পুতুল বাড়ি মনে হয়। এক ছাদের নিচে সব কিছু, আর প্রত্যেকটা মলেরই চেহারা এক। 3-4 তলা উঁচু বিল্ডিং, পুরোটা এয়ার কন্ডিশনড, আর তার ভেতরে থিকথিকে ভিড়, যেন অজগরের পেটে একটা আস্ত শহর বানিয়ে ফেলেছে কেউ। গাড়িটা পার্ক করে গুটি গুটি পায়ে ভেতরে ঢোকে। মোবাইলে টাস্ক মেমোতে লিস্টটা করাই আছে। গ্রসারির দিকে এগিয়ে যায়ও। একটু এগোতেই মোক্ষম ধাক্কা খেলো লোকটার সাথে। হাত থেকে ফোনটা মাটিতে পড়ে গেছে। ঘুরে ঝাঁঝিয়ে উঠতে যাবে, দেখে আর্য ওর মুখোমুখি। স্মিতাকে দেখে আর্য কেমন ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। রান্নার মেয়েকে দরজা খুলে দিয়ে আবার নিজের ঘরে এসে ঢুকে পড়ে তিতলি। চোখ মুখ এখনো লাল হয়ে আছে। কি ভাগ্যিস মেয়েটা খেয়াল করেনি, নয়তো ঠিক বুঝে যেত যে ও আজ কাঁদছিল। একবার মাম্মামের কানে কথাটা উঠলে আর দেখতে হবে না। ওর মাথা খারাপ করে দেবে যতক্ষণ না সব জানতে পারছে। মাঝে মাঝে মাম্মামের এই ওভার কনসার্ন হওয়াটা বড্ড বিরক্তিকর লাগে। তিতলিও তো বড় হচ্ছে, কলেজে পড়ে, ওরও তো একটা নিজস্ব জগৎ আছে। কিন্তু মাম্মাম বোঝে না, এখনও ওকে সে ছোট্টটাই ভাববে। জ্ঞান হওয়া স্তক দেখে আসছে মাম্মামই ওর সব। বাবাকে কোনোদিন দেখেনি, আর দেখতেও চায় না। লোকটার ওপর একটা ঘেন্না কাজ করে ওর। যে লোক নিজের প্রেগনেন্ট স্ত্রীকে ফেলে রেখে অন্য মহিলাদের সাথে বিছানায় যায়, নিজের বউয়ের গায়ে হাত তোলে, তাকে নিজের বাবা ভাবতে ওর ঘেন্না হয়। কিন্তু ঈশান তো এরকম নয়। তাহলে আজও এটা কি করলো? কিভাবে পারলো সবার সামনে তিতলির সাথে মিসবিহেভ করতে? কি অন্যায় ছিল ওর? জোর করে কাউকে খাইয়ে দিতে যাওয়াটা অন্যায় বুঝি। আর 5টা দিনের মতোই কলেজ শুরু হয়েছিল আজ। হঠাৎ করে জানা যায় যে আজ দুপুরের ক্লাসটা নেবে না। সেই মতো 12টায় ক্লাস শেষ হতেই ওরা মানে ও, রথিন, ঈশান আর মৌলি চলে এসেছিল ক্যান্টিনে। সেখানেই সবাই মিলে গেজাতে ডিমের চপ খাচ্ছিল। তখনই ঈশান বলে ওঠে, ধুস, একটা ডিমের চপে পেট ভরে কারো? তখনই তিতলি নিজের ভাগের চপটা ওকে খাইয়ে দিতে গেছিল। ঈশান না করা সত্ত্বেও জোর করেছিল ওর ওপর। তখনই ওকে চমকে দিয়ে ঈশান এক ঝটকায় ওর হাতটা সরিয়ে দেয়। আর তারপর খুব কেটে কেটে বলে, রঞ্জনা, এরকম গায়ে পড়া স্বভাব ভালো না। ডিস্টেন্স মেনটেন করতে শেখো। গায়ে পড়া? তিতলি গায়ে পড়া মেয়ে মানেটা কি? কোন ছেলের গায়ে পড়েও? গোটা ফার্স্ট ইয়ার, এমনকি সিনিয়ররাও যেখানে ওর সাথে কথা বলতে পারলে গদগদ হয়ে যায়, সেখানে তিতলি শুধুমাত্র ঈশানের জন্য কেয়ার করে। সেটা গায়ে পড়া লাগলো ওর কাছে। আজ এর হেস্তনেস্ত করেই ছাড়বে। ফোনটা হাতে তুলে নেয়। স্পিড ডায়ালে রাখাই আছে নাম্বারটা। ডায়াল করতেই ওপাশ থেকে যান্ত্রিক স্বর জানিয়ে দেয় নাম্বার সুইচ অফ। সাথে সাথে রথিনের নাম্বার ডায়াল করে, কিন্তু ওর ফোনও বিজি আসছে। এতক্ষণের চাপা রাগটা এবার বেরিয়ে আসে। দমকে দমকে ফুলে ওঠে মেয়েটা। এখন প্রায় রাত 2:30 বাজতে যায়। দক্ষিণ কলকাতার এই নার্সিংহোমটায় এই মুহূর্তে গুটি কয়েক মানুষ জেগে আছে। ওয়েটিং রুমের এক কোনায় চুপ করে বসে আছে তিতলি। ওর ঠিক পাশেই বসে আছে রথিন। একটু দূরে স্মিতা গম্ভীর মুখে বসে আছে। মাম্মামকে দেখে তিতলির কেমন ভয় ভয় করছে। চোখ দুটো অসম্ভব লাল। আর মাম্মামের সাথে ওই লোকটাই বাকে। আগে তো কখনো দেখেনি না, আর ভাল লাগছে না ওর। এদিকে ঈশানেরও কোনো খবর নেই। সেই যে ওকে ওটিতে নিয়ে গেছে, তারপর থেকে ডক্টরদের তরফে নো রেসপন্স। অ্যাটলিস্ট ভালো বা মন্দ কিছু তো একটা বলুক। বলা নেই, কওয়া নেই। ওরম জলজ্যান্ত একটা ছেলে মাথা ঘুরে পড়ে গেল কিভাবে? লোকটা এসে দাঁড়িয়েছে ওদের সামনে। তোমরা কিছু খেয়ে নাও, আমি দেখি কিছু পাই কিনা। দাঁড়া। স্মিতা উঠে এসেছে উল্টো দিক থেকে। আগে বল, তুই এদের চিনলি কি করে? মানে রথিন আর ঈশানের কথা আমি তিতলির মুখেই শুনেছি, কিন্তু তোর সাথে ওদের কানেকশনটা কি? সব বুঝিয়ে বলবো। আপাতত ঈশানকে নিয়ে ফিরতে পারি কিনা দেখি এখান থেকে। কথাগুলো বলেই আর্য বেরিয়ে যায় ঘর ছেড়ে। ওরা কেউই জানে না সত্যিটা। হয়তো কেন, জানার কথা নয়। তবে কি আর্যর আশঙ্কায় সত্যি হতে চলেছে? ঈশান কি আর কোনোদিনও ফিরবে না? নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে। বড্ড অসহায় মনে হচ্ছে নিজেকে। কেন ওর অনেক অনেক টাকা হলো না? তাহলে তো আরও আগে ঈশানের ট্রিটমেন্ট করাতে পারতো। নিজের অবস্থার ওপর নিজেরই ঘেন্না হচ্ছে এখন। তাও আজকে শপিং মলে স্মিতার সাথে দেখা না হলে হয়তো এখানেও নিয়ে আসতে পারতো না। এতদিন পরে ও স্মিতার সামনে আসতেও চায়নি, তবু পরিস্থিতি আজ ওকে বাধ্য করেছে। সামান্য কটা টাকাও মাঝে মাঝে মানুষের জীবনে কতটা ইম্পর্টেন্ট হয়ে পড়ে। একদিন এই টাকার জন্যই একজনের জীবন থেকে সরে গেছিল, আর আজ সেই কাগজের টুকরোটার জন্যই
তার সামনে এসে হাত পাততে হচ্ছে। এত কিছুর মধ্যেও আর্য ফিক করে হেসে ফেলে সবার আড়ালে। সকাল 6টা বাজে এখন, গরমকাল, আকাশ ফর্সা হয়ে গেছে। একটু আগে ডক্টর এসেছিল ওদের কাছে, যা বলার বলে দিয়ে চলে গেছেন। তিতলি তারপর থেকে কেমন পাথরের মতো হয়ে গেছে, কারো সাথে কোনো কথা বলছে না। তিতলির মা তিতলির পাশেই বসে আছেন, ওকে স্বাভাবিক করার চেষ্টা করছেন। আর্যদা একটু দূরেই চুপচাপ বসে আছে, চোখ দুটো কি চিকচিক করছে কে জানে। রথিন আপন মনে বিড়বিড় করে ওঠে, শালা গান্ডু, এতদিন ধরে পাশাপাশি আছি অথচ এত বড় ব্যাপারটাই আমি বুঝতেও পারলাম না। ওর ঈশান আর কোনোদিনও ওর সামনে এসে দাঁড়াবে না, কথা বলবে না, এটা জাস্ট ভাবতে পারছে না রথিন। শেষ রাতের দিকে যখন ওরা সবাই ক্লান্ত বিধ্বস্ত, তখনই ডক্টর বেরিয়ে এসেছিলেন ওটি থেকে। আরও 2-3 জন জুনিয়রও ছিলেন সাথে। ওরা এগিয়ে যেতেই প্রথম প্রশ্ন, কতদিন ধরে ছেলেটিরও মাথায় ব্যথা হতো? 4-5 মাস আগে থেকে, ওদের হয়ে আর্যই উত্তর দেয়। 4-5 মাস আগে লাস্ট যখন ও বাড়ি ফিরেছিল, তখনই একদিন রাতের বেলায় আমায় বলেছিল মাথায় ব্যথা করছে, সাথে ভমিটিং টেন্ডেন্সি কাজ করছে। তারপর আর হয়নি। এবার রথিন পাশ থেকে বলে ওঠে, না, মেসে ফিরে আসার পরেও 2-3 বার বলেছিল মাথায় যন্ত্রণা হচ্ছে, বমি পাচ্ছে, কিন্তু সাধারণ অ্যাসিড হয়েছে ভেবে পাত্তা দেয়নি তখন। আপনারা কি জানেন ঈশান হ্যাজ বিন সাফারিং ফ্রম ব্রেন টিউমার? আমরা এমআরআই করে দেখেছি, ও আগে চোট পেয়েছিল মাথায় কোনো, সেখান থেকে হ্যামারেজ হয়েছে। সাধারণত ডাক্তারি ভাষায় ঈশানের টিউমারটাকে আমরা বলে থাকি গ্লিওমা। এসব কেসে ডিপেন্ড করছে কবে টিউমারটা ডিটেক্ট হচ্ছে। আর্লি স্টেজে ডিটেক্ট হলে রোগীকে বাঁচানো যায়, বাট ইফ ইট ইজ লেট দেন দ্য চান্স ইজ 80-20। ইউ আর টু লেট, সরি। আমরা অনেক রকম চেষ্টা করেছি, কিন্তু আলটিমেটলি ইন্টারনাল ব্লিডিংয়ের জন্য সিচুয়েশন আউট অফ কন্ট্রোল। হি ইজ ইন কোমা নাও। আমরা অফিসিয়ালি ডেথ বলবো না, তবে আপনাদেরকে আশায় রাখতে চাই না। আমার এতদিনের অভিজ্ঞতা বলে ঈশানের ব্রেন ডেথ হয়ে গেছে, তবে ওকে ডেথ আমরা বলবো না অফিসিয়ালি। আই রিপিট, হি ইজ নট ডেথ বাট ইন কোমা। হিজ ব্রেন হ্যাজ স্টপড ফাংশনিং। আই থিঙ্ক আপনারা এসব কিছুই জানতেন না, তাই তো? আর্য শুধু একবার চোখ তুলে তাকায়, নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। কি করেও বলবে এই সবের অনেকটাই ও ভাষা জানতো। বর্ধমানে ওর হোমের যিনি ডাক্তার, তিনি গেস করেছিলেন ব্যাপারটা, ওকে জানিয়েছিলেন। শুধুমাত্র টাকার জন্য আজ ছেলেটার এই দশা কী করে বলবে আর্য? খুব ধীরে ধীরে কোনো মতেও কথাগুলো উচ্চারণ করলো, না, জানতাম না। আজ কি হয়েছিল? রথিন মানে এই ছেলেটা আমায় ফোন করে, আমি তখন বাইরে ছিলাম। ওই আমায় জানায় যে ঈশান বাথরুমের মধ্যে সেন্সলেস হয়ে পড়ে গেছে। আমি একটু কেনাকাটি করতে গেছিলাম আমার এই বন্ধুটির সাথে, তখন দেখা হয়ে যায়, তখনই ওর ফোনটা আসে। তারপর আমরাই মেসে গিয়ে ওকে গাড়ি করে নিয়ে আসি এখানে স্যার। বাকিটা তো দেখুন, যা বলার বললাম। হোপ আপনারা বুঝতে পেরেছেন। দেখুন, মিরাকেল যদি হয় তবে আমি বলবো আশা না রাখাই ভালো। সরি এগেইন। লম্বা করিডোর ধরে ধীর পায়ে হেঁটে চলে যান মানুষটা। পেছনে কয়েক জোড়া চোখ ফ্যালফ্যাল করে চেয়ে আছে আশাভঙ্গের যন্ত্রণা নিয়ে। একটা শুনশান করিডোর, আর তার বাতিগুলোর গায়ে মিশে যেতে থাকে আরও একবার দীর্ঘশ্বাস। আরও একটা সকাল কারো কারো গায়ে এক পশলা মন খারাপ ছড়িয়ে দিয়ে চলে গেল। একটা প্রশ্নের সত্যি উত্তর দিবি আর্য? বল। আজ স্মিতা আর তিতলি দুজনেই আর্যর কাছে এসেছে। বর্ধমানের এই ছোট্ট হোমটায়, যেখানে বিভিন্ন বয়সের কিছু ছোট ছোট অনাথ ছেলে মেয়েকে নিয়ে আর্য তার একার সংসার বাঁচিয়ে রেখেছে। হোমের প্রেমিসেসেই আলাদা দুটো ঘরে আর্য থাকে। এই মুহূর্তে স্মিতা ওর খাটের ওপর বসে আছে। তুই কি সেদিন ঈশানের ব্যাপারে আমায় ফোন করেছিলি? বলতে না চাইলে বলিস না, বাট আই গেস সেটাই কারণ ছিল। সত্যি, তবে পুরোটা নয়। সত্যিটা জানতে পারি? শুনবি? সহ্য করতে পারবি তো? তোর বিশ্বাসঘাতকতা একদিন সহ্য করে নিয়েছিলাম, ভুলে যাসনি আশা করি। স্টপ কলিং মি এ চিটার, এনাফ ইজ এনাফ। রাগে ফুঁসে ওঠে আর্য। কতটা জানিস, কতটুকু চিনেছিস আমায় যে বিশ্বাসঘাতক বলছিস? আমি বিশ্বাস ভেঙেছি নাকি তোর বর প্রবাল সে বিশ্বাসঘাতক? নিজের বাবাকে গিয়ে প্রশ্ন করিস ঠিক কী দেখে ওই ছেলের সাথে তোর বিয়ে দিয়েছিল। স্ট্যাটাস, টাকা, বাড়ি, গাড়ি, কি? আর্য, একটু বেশি পার্সোনাল হয়ে যাচ্ছিস নাকি? না, হচ্ছি না। তুই জানিস কেন সেদিন তোকে ছেড়ে চলে গেছিলাম? তোর মনে আছে 3rd ইয়ারের সময় তোর বাড়ি থেকে প্রবালের সাথে দেখা করার জন্য চাপ দিচ্ছিল, বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল? তুই হয়তো জানিস না প্রবাল অত্যন্ত নোংরা চরিত্রের একটা ছেলে। ওরই অফিসের একটা মেয়ের সাথে বিয়ের কমিটমেন্ট করে মেয়েটাকে ইউজ করতো রীতিমতো, এবং মেয়েটা
একসময় প্রেগনেন্ট হয়ে পড়ে, পরে জানাজানি হলে মেয়েটাকে বিয়ে করতে অস্বীকার করে, কারণ তুই ততদিনে নতুন তুই জুটেছিস, তুই সুন্দরী স্ট্যাটাসেও মেলে, তোর পাশে একটা নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে তো নস্যি। মজার কথা হলো মেয়েটা আমাদেরই বাড়ির পাশে থাকতো, ছোট থেকেই তাকে দিদির মতো ভালোবাসতাম, তাই নিজেরই দিদির হয়ে প্রবালের কাছে গেছিলাম ওকে শাসাতে, বোকামো করেছিলাম, টাকার সামনে চিরকালই আবেগ হেরে গেছে। আমায় জানাসনি কেন? কি জানাতাম? আমরা যে পরিবেশ থেকে উঠে এসেছি সেখানে বিয়ের আগে একটা মেয়ের প্রেগনেন্ট হয়ে যাওয়াটা জনে জনে বলে বেড়ানোর মতো নয়, বরঞ্চ লজ্জার। অ্যাটলিস্ট সেদিন তাই বুঝেছিলাম, বেটার টু সে বোঝানো হয়েছিল। তারপর মেয়েটার ওই বাচ্চাটার কি হলো? কিছুই না, যা হয় তাই হলো। গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা। পাতি বাংলা সিনেমার স্ক্রিপ্ট মনে হচ্ছে বল? কিছু করার নেই, কখনো কখনো এই মেলোড্রামাটাই বাস্তব হয়ে ওঠে, ভয়ঙ্কর রকমের বাস্তব। প্রবালের কাছে যখন বিয়ের কথা বলতে গেছিলাম তখনও আমায় শাসিয়েছিল, বলেছিল ওর কাছে কিছু ভিডিও ক্লিপিংস আছে যেটা ওর নেটে ছেড়ে দেবে। বোকা ছিলাম তখন, বুঝিনি, ওর ফাঁদে পা দিয়েছিলাম। ও আমায় দুটো শর্ত দিয়েছিল, তোকে ভুলে যেতে হবে, তার বদলে কিছু টাকা দিয়ে ব্যাপারটা মিটমাট করিয়ে নেবেও, মেয়েটা আর বাচ্চাটাকে এককালীন কিছু টাকা দিয়ে দেবে। সমস্যাটা হলো আমাদের মতো ছোট লোকদের কাছে ওই জিনিসটা খুব দামি, জানিস তো। ওটা হাতে পেলে অনেক সময় বাপ নিজের মেয়েকে বেচে দিতেও দুবার ভাবে না। শুধু তোকে জানানো যাবে না কিছু, এই শর্তেই টাকাটা পেতাম। আমি আবেগের সামনে সেদিন কর্তব্যটাকে বেশি গুরুত্বপূর্ণ ভেবেছিলাম স্মিতা। ইনফ্যাক্ট ওর বাবারও এতে মদত ছিল। আরও মজার কথা শুনবি? সেকেন্ড দিন প্রবালদের অফিসে তোর বাবাও প্রেজেন্ট ছিলেন। ভদ্রলোক সবটা শুনে শুধু একটাই কথা বলেছিলেন, এসব হচ্ছে ছোট লোকদের টাকা আদায়ের ফিকির। আর কিছু জানতে চাস? একবারও তারপরে বললি না কেন আমায় আর্য? আমাদের সব সম্পর্কের কথা সেদিন ভুলে গেছিলি? দরকারে আমি তোকে টাকাটা দিতাম, তবু তুই আমায় ছেড়ে গেলি সেদিন। ছোট লোক তো, তাই সাহস হয়নি আর ওই কয়েকটা দিনের জন্য মার্সিনারি হয়ে গেছিলাম, বোঝা গেল। বাই দ্য ওয়ে, তোর বর জানে তো তুই তোর এক্সের সাথে দেখা করতে এসেছিস? স্মিতা আর ভাবতে পারছে না, এবার ওর সামনে সব ক্লিয়ার হলো। কেন প্রবালের সাথে সম্পর্কটা ভেঙে যাওয়ার পর বাবা সব থেকে বেশি শকড হয়েছিল বুঝতে পারলো। সাথে এটাও বুঝে গেল বিয়েটা ভেঙে ও ভুল করেনি। এরম একটা নোংরা লোক একসময় ওকে রাতের পর রাত ছুঁয়েছে ভেবেই ঘেন্না হচ্ছে ওর। আস্তে আস্তে ভেতরে ভেতরে ভাঙতে থাকে স্মিতা। সেই কিশোরী বেলার অভিমানী মেয়েটা অনেক দিন পরে ফিরে আসছে ওর মধ্যে। ছুটে গিয়ে বাচ্চা মেয়ের মতো মুখ গুজে দেয় আর্যর বুকে। কেন এরম হয় আমাদের সাথে আর্য? কেন বলতো? হিসেবগুলো মেলে না কোনো দিন। কে বলেছে মেলে না? ঠিক মেলে, শুধু আমরা যেভাবে ভাবতে ভালোবাসি সেভাবে মেলে না। একদিন তুই আর আমি সংসার করার কথা ভেবেছিলাম, হয়নি। কিন্তু দেখ, সেই আমরা আজ আবার মুখোমুখি। তোর মেয়েকে দেখেছিস স্মিতা? নার্সিং হোমে ওর অ্যাটিটিউড বলে দিচ্ছিল ও ঈশানকে ভালোবাসে। আমি জানতাম ঈশানের ব্রেন টিউমার হওয়ার চান্স আছে। হোয়াট? বুঝতেই তো পারছিস, এটা একটা অনাথ বাচ্চাদের হোম। কোনো মতে নিজের মাইনে আর ট্রাস্টি বোর্ডের টাকায় চলে, সেরম জোর নেই আমার। ঈশান একবার মাথায় খুব বিচ্ছিরিভাবে চোট পেয়েছিল, তখনও ওদের আমি কলকাতায় পাঠাইনি। হোমেরই একজন ডাক্তার আছেন, তিনিই দেখেছিলেন। তারপর 4 থেকে 5 মাস আগে ও যখন এলো, মাথা ব্যথা, বমি বমি ভাব, তখন ওই ডাক্তারবাবুই আমাকে পরে বলেছিলেন ব্রেন টিউমারের সিমটমস হলেও হতে পারে, একবার এমআরআই করিয়ে নেওয়া ভালো। অনেক টাকার ধাক্কা, তাই তোর কাছে ফিরে গেছিলাম ভিখারির মতো। যদি কিছু হেল্প করিস, অস্বীকার করব না। তোকে দেখার ইচ্ছে ছিল না। অনেকবারই ভেবেছিলাম তোর কাছে যাই, তোর গলাটা একবার শুনি, পারিনি। শেষমেশ নিজেকেই নিজে এক প্রকার অজুহাত দিয়ে তোর সাথে আবার যোগাযোগ করলাম। বুঝিনি সময় এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অনেকক্ষণ আর্য আর স্মিতা ওভাবেই একে অন্যকে জড়িয়ে দাঁড়িয়ে থাকে। নীরবতা ভেঙে আর্যই বলে ওঠে, আসলে আমাদের জীবনটা কেমন জানিস তো? একটা মস্ত বড় নাগরদোলা, এই উঠছে এই নামছে, কিন্তু একটা পয়েন্টকে কেন্দ্র করে ঘুরে চলেছে। আমরা জানি না কখন উঠব আর কখন নেমে যাব, সবটাই আমাদের অজান্তে হবে। তবু আমরা ঘুরেই চলেছি, কারণ আমরা নিজেদের মতো করে কনক্লুশনগুলোকে সাজিয়ে নিতে ভালোবাসি। না মিললেই তখন দোষারোপ করি জীবনকে, অথচ ভুলে যাই যে মানুষটার হাত ধরতে চাইছি সেও ওই একই বৃত্তাকার পথে ঘুরছে। হয়তো যখন চাই তখনই
পাবো না, কিন্তু সার্কেলের কোনো না কোনো পয়েন্টে একদিন ঠিক তার সাথে দেখা হবে। আজ যেমন তোর আর আমার দেখা হওয়ার দিন। আর আমার মেয়েটা, ও কিভাবে বাঁচবে? ওর তো গোটা জীবনটা পড়ে আছে। কেন এত ভাবছিস? ওকে ওর মতো করে বাঁচতে দে না। তোর কাজ ছিল এই ঘূর্ণাবর্তে ওকে হাত ধরে চলতে শেখানো। কাজ ফুরিয়ে গেছে, এবার ওকে বুঝে নিতে দে। ইচ্ছে হলে একদিন শোক ভুলে নতুনভাবে সব শুরু করবে, আর নয়তো ঈশানকে পাওয়ার অলিক ইচ্ছেটাকে সম্বল করে বেঁচে থাকবে। কেউ কি একা বাঁচে না? তুই বাঁচিসনি, আমি, আমাদের মতো হাজারটা মানুষ আছে এই দুনিয়ায় স্মিতা, যারা ওই ঘূর্ণাবর্তে বিন্দুমাত্র আশা না রেখে শুধু ঘুরছে। মস্ত বড় একটা নাগরদোলার সওয়ারি আমরা সব। বাকিটা সময়ের হাতে ছেড়ে দে। দুজনের কেউই জানতেও পারলো না ঠিক একই সময় একটু দূরে দুটো ছেলে মেয়ে পাশাপাশি বসে আছে। একজন একটা অলিক ইচ্ছেকে জোর করে আঁকড়ে ধরতে চাইছে, আর আরেকজন শুধু সাক্ষী এই ঘূর্ণাবর্তের। সাক্ষী নাকি সে নিজেও এই ঘূর্ণাবর্তেরই একটা অংশ? আস্তে আস্তে জানালার কাছে উঠে যায় রথিন। তিতলির হাতে ধরা রয়েছে একটা লাল ফ্যাকাশে খাম। ও জানেও না তাতে কি লেখা, শুধু এটুকু বুঝেছে এমন কিছু আছে যা তিতলিকে বাকি জীবনটা বাঁচিয়ে রাখবে। এই মুহূর্তে জীবনের কাছে রথিন আর কিচ্ছু চায় না। নিজের অতীত অবস্থা থেকে আজ এখানে এসে দাঁড়িয়েছে, এটাই ওর কাছে অনেক। শুধু একবার যদি ওর দিদিটাকে খুঁজে পেলে ভালো হতো। কেমন আছে, কোথায় আছে কিছু জানে না আজ আর। সেদিন ওই চামড়ার বেল্ট মদ্যপ বাবার হাত থেকে যে মানুষটা ওকে বাঁচিয়েছিল, তাকে নিজের কাছে এনে রাখতে বড় স্বাদ হয় মাঝে মাঝে। ও জানে একদিন হিসেবগুলো ঠিক নিজের মতো করে মিলে যাবে জীবনের নিয়মে, যেভাবে চাইছে সেভাবে। না মিললেও ঠিক মিলবে। যেমন আর্যদা আর ম্যাডামকে দেখে ও এখন বোঝে দুজনের ইচ্ছেগুলো আস্তে আস্তে মিশে যাচ্ছে। তিতলিও একদিন হয়তো প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবে। একদিন রথিনেরও টার্ন আসবে সময়ের খাতায়। সেই দিনটার জন্যই রথিন ওয়েট করে আছে। সময়ের থেকে বড় ওষুধ কেউ নেই। সব দুঃখ কষ্ট আস্তে আস্তে ভুলিয়ে দেয়। নদীর বুকে জমতে থাকা পলির মতো সময়ও পরতের পর পরত সাজিয়ে দেয় বুকের ভেতর। নিজেই কাদায়, আবার নিজেই চোখের জলও মুছিয়ে দেয়। আপন মনে বিড়বিড় করে ওঠে রথিন, জিন্দেগি তু হে তো বড়া কমিনা, ফির ভি তুঝসে মোহব্বত হে। একটা ছোট্ট টেপ রেকর্ডার থেকে তখন গিটারের টুংটাং ভেসে আসছে, আর ঈশানের গলা। মন কেমনের রাত পাহারায় তোর ওই মায়াবী চোখে, আমার গত জন্মের হতাশারা জন্মান্তরের সুখ খোঁজে। বলতে চাওয়া কিছু কথা সাজানো ঠোঁটের ডগায়, নিয়ন আলোর গন্ধ মেখে শব্দই থেকে যায়। ভুলতে চাওয়া সময় আগলে পুড়তে থাকা নেশায়, ভেজা বকুলের গন্ধ বুকে ইচ্ছেরা তোকে চায়। মন কেমনে রাত পাহারায় তোর ওই মায়াবী চোখে, আমার আজন্ম লালিত সুখের হদিশ মিশে আছে। আবারও একটা দিনের শুরু হবে নিয়ম মাফিক। এই মানুষগুলো আস্তে আস্তে আবার হারিয়ে যাবে ওই ঘূর্ণাবর্তে। আমরা সবাই হারিয়ে যাই ওই ঘূর্ণাবর্তে। নিরন্তর চলতে থাকবো এই আশায় একদিন ঠিক একটা পয়েন্টে সে এসে দাঁড়াবে, অথবা সে কোনো দিন আসবেই না। তবুও আমরা চলতে থাকি এভাবেই। সবারই বদলে বদলে যায়, শুধু নাগর দোলাটা ঘুরতেই থাকে আজীবন। ঘূর্ণাবর্তে মিলে মিশে যায় আমাদের চাওয়া পাওয়া, ইচ্ছে অনিচ্ছেগুলো, শুধু যেভাবে ভাবতে ভালোবাসি সেভাবে নয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।